বেগম জিয়ার সুস্থতা কামনায় মসজিদে দোয়া, আইন নয় বিদেশে চিকিৎসায় বাধা সরকার, অভিযোগ বিএনপির। অসুস্থতা নিয়ে রাজনীতি করছে দলটি, পাল্টা জবাব আওয়ামী লীগের। টাকার বিনিময়ে ভর্তি আর চাকরির পরীক্ষা দেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা, পাল্টে ফেলেন ছবি স্বাক্ষর, আটকের পর জামিনে বেরিয়ে আবারও জড়ান অপরাধে। থামছে না অবৈধ পথে সমুদ্রপথে বিদেশ যাত্রা, লিবিয়ায় জিম্মি মাদারীপুর ও গোপালগঞ্জের শতাধিক যুবক, লাখ টাকা দিয়েও মিলছে না মুক্তি উৎকণ্ঠায় স্বজনরা। 2 বছর পর বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলার রায় কাল, আসামিদের সর্বোচ্চ সাজা ফাঁসি চান বাবা মা, 25 জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ দাবি রাষ্ট্রপক্ষের। এবং কন্টেইনার চুরি বন্ধে চট্টগ্রাম বন্দরে চালু হচ্ছে ইলেকট্রনিক ডেলিভারি অর্ডার সিস্টেম, ডিসেম্বরে কার্যকর। বাংলাদেশ ব্যাংক সম্পৃক্ত না হলে ভেস্তে যাওয়ার শঙ্কা। ভোরের সময়ে সঙ্গে আছি আমি। দিন দিন বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আইন নয় সরকারই বেগম জিয়ার সুচিকিৎসায় বাধা হয়ে দাঁড়িয়েছে। সারা দেশে মসজিদে দোয়া ও মোনাজাত কর্মসূচির অংশ হিসেবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এদিকে হাসপাতালে বেগম জিয়ার সঙ্গে দেখা করার পর মাওলানা ভাসানীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, বিএনপি নেত্রীর অবস্থা সংকটাপন্ন, তার কথা বলতে কষ্ট হচ্ছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর্থাইটিস, হার্ট, লিভার, কিডনি ও ডায়াবেটিস সহ নানা রোগে আক্রান্ত হয়ে গত 13 নভেম্বর তৃতীয় দফায় হাসপাতালে ভর্তি হলে এরপর থেকেই একের পর এক কর্মসূচি পালন করছে বিএনপি। শুক্রবার বাদ জুমা বাইতুল মোকাররম মসজিদে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় পূর্ব ঘোষিত দোয়া মোনাজাত কর্মসূচিতে অংশ নেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা। দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার পাশাপাশি জাতীয় মসজিদেও বেগম জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন তারা। দোয়া মোনাজাত শেষে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় যত দ্রুত সম্ভব বিদেশে নিতে হবে তাকে। আমাদের নেত্রীর শারীরিক অবস্থা খারাপ এবং দিন দিন খারাপের দিকে যাচ্ছে, কিন্তু আজকে সরকার নির্দয়ভাবে দেশনেত্রীকে শেষ করে দেওয়ার জন্য আজকে বিদেশে গিয়ে চিকিৎসার পর্যন্ত সুযোগ দিচ্ছে না। আইনের কথা বলে লাভ নাই, কোনো বাধা নেই। বাধা হচ্ছে সরকার আমাদের নেত্রীকে বিদেশে নিয়ে চিকিৎসা করার ব্যাপারে যে সকল বাধা আছে সে সকল বাধা দূর করে সে অনুমতি দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। এদিকে সকালে নগরীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনকে দেখতে এসে মাওলানা ভাসানীর পরিবারের সদস্যরা দাবি করেন, পুরোপুরি কথা বলতে পারছেন না বেগম জিয়া। সূত্র জানায়, বেগম জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন দণ্ডিত হয়ে কারাগারে যাওয়া এবং সাম্প্রতিক অসুস্থতার মধ্যে এই প্রথম ভাসানী পরিবার দেখা করলো তার সঙ্গে। কথা বলতে পারে, খুব আস্তে আস্তে অবস্থা তো খুব খারাপ। ওনার চিকিৎসকরা বললেন ওনার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ, ওনার দেশে কোনো কিছুই করা সম্ভব না। প্রথম দফায় 53 দিন চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও দ্বিতীয় ধাপে আবারও 26 দিন হাসপাতালে ভর্তি ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। মাত্র 6 দিনের ব্যবধানে আবারও হাসপাতালে ভর্তির পর এভারকেয়ারের সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন বিএনপি নেত্রী। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। বেগম জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে পাল্টা জবাব দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি নেত্রীকে মাইনাস করার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি। শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে দলের সম্পাদক মণ্ডলীর বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, তাকে বিদেশে নিয়ে চিকিৎসার ক্ষেত্রে আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এদিকে বিদেশে গিয়ে চিকিৎসা নিতে হলে দোষ স্বীকার করে বেগম জিয়াকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ আওয়ামী লীগ নেতাদের। বিএনপি নেত্রীর বিদেশের চিকিৎসা ইস্যু নিয়ে গত 2 সপ্তাহ ধরে উত্তপ্ত রাজনীতির মাঠ। বিএনপি আওয়ামী লীগ নেতারা একে অপরকে দোষারোপ করে বক্তব্য দিয়ে আসছেন। শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের সম্পাদক মণ্ডলীর বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, বেগম জিয়ার কিছু হলে সরকারের নয়, দায় নিতে হবে বিএনপিকেই। বেগম জিয়াকে আপনারা স্লো পয়জনিং করছেন কিনা মাইনাস করার জন্য আমরা তো জানি না। সেরকম কিছু করবেন বলেই কি আগে ভাগে উদুর পিঠে বুদুর গাড়ে চাপাতে আজকে আওয়ামী লীগের পর শেখ হাসিনার পর দৌড় চাপিয়ে থাকে।
যাচ্ছে। সরকারের এখানে কোনো দায় নেই, কোনো কিছু হলে দায় বিএনপিকে নিতে হবে। এ সময় বিএনপি নেত্রীর চিকিৎসা ইস্যুতে ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের সতর্ক ও প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন ওবায়দুল কাদের। দেশ বিরোধী সব ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত প্রতিহত করতে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সতর্ক অবস্থা, সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের নির্দেশনা প্রদান করা হচ্ছে। এদিকে বেগম জিয়াকে দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। বিএনপি এবং ৭১-এর ঘাতক জামাত এই শক্তি যদি পৃষ্ঠপোষকতা করত জঙ্গিদের, সরাসরি লালন পালন যদি জঙ্গিদের না করত, তাহলেই একেবারে নির্মূল করা সম্ভব হতো। বেগম খালেদার জীবন বাঁচানোর জন্য যে আইনের একটা পথই এখন খোলা আছে, মহামান্য রাষ্ট্রপতির কাছে উনি ক্ষমা চাইতে পারেন। বিএনপি বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে একটি অজুহাত হিসেবে দাঁড় করিয়ে তাকে বিদেশ পাঠিয়ে দিতে চায় রাজনৈতিক উদ্দেশ্যে। বেগম খালেদা জিয়া সেখানে গিয়ে যেন রাজনীতি করতে পারেন, যেটি করছেন তারেক রহমান। আইনের মধ্যে থেকেই বিএনপি নেত্রীর চিকিৎসার সব সুযোগ করে দেয়া হচ্ছে বলেও জানান দলটির নেতারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে বিআরটিসি বাসের ভাড়া শিক্ষার্থীদের জন্য অর্ধেক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১ ডিসেম্বর থেকে সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে আইন পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় সড়কে শৃঙ্খলা ফিরছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ধর্মঘট ডেকে বাস ভাড়া বাড়াতে সরকারকে এক প্রকার জিম্মি করে পরিবহন মালিক শ্রমিকরা। এতে যাত্রীদের মাঝে ক্ষোভ দেখা গেলেও সংঘবদ্ধ কোনো প্রতিবাদ আসেনি। পরে হাফ পাসের দাবিতে রাস্তায় আন্দোলনে নামে শিক্ষার্থীরা। বদরুন্নেসা কলেজের এক ছাত্রী হাফ ভাড়া দিতে চাওয়ায় বাসের হেলপার ধর্ষণের হুমকি দিলে এই আন্দোলন আরও তীব্র হয়। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জেলায় একই দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। লাগাতার কয়েকদিনের আন্দোলনের পর বিআরটিসি বাসের ভাড়া শিক্ষার্থীদের জন্য 50 ভাগ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী 1 ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে এ ঘোষণা দিলেও বেসরকারি বাসের ভাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি মন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে বিআরটিসি বাসে শিক্ষার্থীদের চলাচলের ক্ষেত্রে বাস ভাড়া শতকরা 50 ভাগ কমানোর সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন। ছাত্রছাত্রীদের অবশ্যই নিজ নিজ ছবিযুক্ত বৈধ পরিচয়পত্র সাথে রাখতে হবে, তবে শিক্ষা প্রতিষ্ঠান ছুটির দিনে কনসেশন প্রযোজ্য হবে না। 2018 সালেও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের 9 দিনের টানা আন্দোলনে সড়কে প্রাণহানি কমাতে ও শৃঙ্খলা ফেরাতে 9 দফা দাবি জানায় শিশু কিশোররা। প্রায় 4 বছরেও সেসব দাবির অধিকাংশই বাস্তবায়িত হয়নি। নিরাপদ সড়ক আন্দোলনের নেতারা বলছেন অদৃশ্য কারণে সড়কে শৃঙ্খলা ফেরাতে পারছে না সরকার। সরকার বলেছে, নিজের থেকে বলেছে, আমাদের চক্ষু খুলে গেছে, আমরা জানতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি আমাদের কি করণীয় ছিল, আমরা কি করিনি, আমরা করব, কিন্তু সেটি আবার ঘুমিয়ে গেল। আগামী মঙ্গলবার বেসরকারি বাসে হাফ ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ। প্রায় 10 বছর ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়োগপ্রাপ্ত চালক, তবে গাড়ি চালাননি একদিনও। নিজের নিয়োগ দেওয়া ড্রাইভার চালাচ্ছেন গাড়ি। বলছি ক্লিনার থেকে চালক হওয়া সাইফুল ইসলামের কথা, যিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিবহন চালক ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদকও। অভিযোগ আছে ক্ষমতার দাপটে গাড়ি বাড়ি সহ অঢেল সম্পত্তির মালিক হয়েছেন তিনি। নিজামুদ্দিনের ছবিতে রাশেদ বাপির রিপোর্ট। সিটি কর্পোরেশনের গাড়ি চাপায় সম্প্রতি একদিনের ব্যবধানে 2টি মৃত্যুর পর আলোচনায় সংস্থাটির পরিবহন খাত। বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য অনুসন্ধানে সময় সংবাদ। অবস্থান সায়দাবাদ এলাকায় ঢাকা দক্ষিণ সিটির ময়লার গাড়ির ডিপো। ভেতরে ঢুকতেই চোখে পড়ল সারি সারি গাড়ি। রাতভর ময়লা পরিবহন করে এখানে গাড়িগুলো পার্ক করে রাখা হয়। এবার মেঘনা চাইতেই বৃষ্টি হয়ে হাজির কয়েকজন চালক। তাদের মুখেই উঠে আসতে শুরু করে নানা অনিয়ম আর অব্যবস্থাপনার খবর। প্রত্যেকটা গাড়ির নামে একটা করে ড্রাইভার বরাদ্দ আছে না, সেরকম বরাদ্দ ড্রাইভার নাই। লেবার, কেউ ক্লিনার, কেউ অন্য ইয়েতে যারা চাকরি করে, তারা এটা আইসা পূরণ করতেছে এই ঘাটতিটা। আমাদের পারমানেন্ট ড্রাইভার আছে, ওরা বিভিন্ন ধরনের কাজ করে,
বা বাসায় থাকে বা একটু লেস্টে থাকে। নিজের কাজটা অন্যকে দিয়ে অন্য কাজ করে। এত সব অনিয়মের মাঝে সবথেকে বড় অনিয়মের তীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিবহন চালক ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের বিরুদ্ধে। সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ির তুলনায় চালকের সংখ্যা কম, সেটি যেমন একটি বিষয়, ঠিক তেমনি অভিযোগ আছে অনেক নিয়োগপ্রাপ্ত চালক নিজে গাড়িটি না চালিয়ে গাড়ি তুলে দিচ্ছেন অন্যের হাতে। ঠিক যেমন এই গাড়ির চালক সাইফুল ইসলাম, তিনি গাড়ি চালান না দীর্ঘ বছর, নিয়োগপ্রাপ্ত হয়েও তিনি গাড়িটি তুলে দিয়েছেন ইউসুফ নামে এক ব্যক্তির হাতে। 11 বছর যাবৎ নিয়মিত 2001 সালে 11 সালে চাকরি, সেই 10 বছর চালিয়ে যেতে পারবে না, কিন্তু সে হলো চালক, পাশাপাশি এখন সাধারণ সম্পাদক। তাহলে তার গাড়িকে চালায়, তার গাড়ি চালাই ইউসুফ। অভিযোগের সত্যতা যাচাইয়ে আমরা ফোন করি সাইফুলের নিয়োগকৃত চালক ইউসুফকে। রাত্রে 9:30টার দিকে বেরিয়ে প্রায় আজান পর্যন্ত চালাইছে। গাড়ির নাম্বারটা কত যেন? 1202। সাইফুল ইসলাম ভাইয়ের গাড়ি। জি জি। এবারের গন্তব্য অভিযুক্ত সাইফুল ইসলামের বাড়ি। যাত্রাবাড়ির গোলাপবাগ মোড়েই আলিশান বহুতল ভবনে থাকেন সাইফুল ইসলাম। সকালবেলা বাজারে গেছিল, তারপর ওর সাথে আমার কথা হয়নি। আচ্ছা, সাইফুল ইসলাম ভাই আসলে কি করেন? ওনার জব কি? ওটা আপনারা খোঁজ নিয়ে দেখেন। এখানে কি আপনারা ভাড়ায় আছেন, এটা ফ্ল্যাট কেনা? এটা আমাদের নিজেদের। স্বল্প এ সময়ের মধ্যেই নিজের ফোন নম্বরটিও বন্ধ করে দেন সাইফুলও। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, দিনের পর দিন সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি নানা দুর্ঘটনা ঘটালেও নির্বিকার ছিল কর্তৃপক্ষ, তাই অনিয়মের দায় এড়াতে পারে না সংস্থাটি। চালক যার চালার কথা সে না চালিয়ে আরেকজন আউটসোর্স করে চালাচ্ছে, এটা তো যার জানার কথা সে যদি জানা না থাকে তাহলে সে দায়িত্বের কিন্তু অবহেলা করলো। এটা সিটি কর্পোরেশন দায় এড়াতে পারে না, কোনোভাবে এড়াতে পারে না। ঢাকার 2 সিটি কর্পোরেশনেই নির্ধারিত গাড়ির তুলনায় চালক সংখ্যা অনেক কম। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। লিবিয়ায় মাফিয়াদের হাতে জিম্মি মাদারীপুর ও গোপালগঞ্জের শতাধিক যুবক। স্থানীয় দালালদের লাখ লাখ টাকা দিয়েও মিলছে না মুক্তি। সন্তানরা ফিরে না আসায় ঘরে ঘরে চলছে কান্নার রোল। লোভের কারণে অবৈধ পথে বিদেশ যাত্রাই বারবার এমন ঘটনার জন্ম দিচ্ছে জানিয়ে জেলা প্রশাসন বলছে তাদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হবে। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। মাদারীপুরের রাজৈর উপজেলার বৌল গ্রামের রেভা বেগম সারাক্ষণ চোখের পানি ঝরছে, কবে ফিরবে আদরের সন্তান সামিউল। শুধু রেবা বেগমই নন, তার মতো সদরের রাজারহাট এলাকার লিমা বেগম কষ্ট আর উৎকণ্ঠায় আছেন স্বামী সুজন মাতুব্বরের অপেক্ষায়। জমি জমা বেচা, স্বর্ণ, ঘর বাড়ি বেচা টাকা দিছি, কিন্তু কিছুই করে নেই। এই জায়গায় এখনো আটকা আছে, অসুস্থ হয়ে গেছে। সরকার কাছে দাবি করি আমার সন্তান আমি বুকে চাই, এই চাই আমি শেখ হাসিনার কাছে। একই অবস্থা গোপালগঞ্জ ও মাদারীপুরের মিরাজ ফকির, সুজন মাতুব্বর, ফরিদ মোল্লা, নাইম হাওলাদার, রুবেল মোল্লা, নাবিল খান সহ শতাধিক যুবকের পরিবারে। 2 মাস আগে অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাবার সময় লিবিয়ার মাফিয়াদের হাতে আটক হন তারা। পরে তাদের জিম্মি করে পরিবারের কাছ থেকে দফায় দফায় আদায় করা হয় মুক্তিপণের লাখ লাখ টাকা, তবুও মুক্তি মিলছে না তাদের। দেশের দালাল আসলো, কখন দালাল ভরা ভরার ও নিচলো। স্বামী নাই, আমার 22 লাখ টাকা গেছে, আমি বাড়ি ঘর বেচে আমি দিছি। দালালের আমরা বিচার চাই আর ফাঁসি চাই, আমাকে ছেলে আমাকে বুকে ফিরে দাও। জেলা প্রশাসন বলছে এত কিছুর পরেও লোভের কারণেই দালালদের ফাঁদে পড়ে জীবন হারাচ্ছে অনেক যুবক। এইগুলো আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে করবে। তো আমাদের কাছে আবেদন করলে আমরা হয়তো সেগুলো সরকারের কাছে ফরওয়ার্ড করব। ভুক্তভোগীদের অভিযোগ, প্রশাসনের তৎপরতার অভাবেই খোকন মাতুব্বর, তোতা কাজী, ফরিদ মোল্লা, দুলাল কাজী, রফিকুল সহ শত শত দালাল গড়ে উঠছে মাদারীপুর ও গোপালগঞ্জে। এদের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ আর মামলা হলেও অদৃশ্য কারণেই ধরাছোঁয়ার বাইরে রয়ে যায় তারা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। সামান্য অর্থের বিনিময়ে অন্যের হয়ে ভর্তি ও চাকরির পরীক্ষা দিচ্ছেন দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আসল পরীক্ষার্থীর ছবি ও স্বাক্ষর ঘষামাজা করে সম্পন্ন হয় এই অসাধু প্রক্রিয়াটি। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বারবার ধরা পড়লেও জামিনে বের হয়ে আবারও একই অপরাধে জড়াচ্ছেন তারা। অপরাধ বিশ্লেষকরা বলছেন, নৈতিকতার চর্চা না থাকায় শীর্ষ মেধাবীরাও জড়াচ্ছেন এই অপরাধে। আর আইন শৃঙ্খলা বাহিনী বলছে, অপরাধ করলে প্রাতিষ্ঠানিক পরিচয় না দেখে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। শাকির আহমেদের রিপোর্ট।
বেকারের সব স্বপ্ন আর চাওয়া পাওয়া যেন একটি চাকরিকে ঘিরে দিনের পর দিন হন্যে হয়ে ছুটতে হয় এই সোনার হরিণের পিছনে, অংশ নিতে হয় পরীক্ষা যুদ্ধে। তবে আছে উল্টো চিত্র, কেউ কেউ খোঁজেন ভিন্ন পথ, অন্যের কাঁধে পা দিয়ে পার হতে চান বৈতরণী, আর সেই কাজে ব্যবহার করেন শীর্ষ মেধাবীদের। গত 19 নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী হামিদ শিকদার হিমেলকে খুঁজে পাচ্ছিলেন না তার পরিবার ও সহপাঠীরা। পরে জানা যায় হিমেল টাকার বিনিময়ে আরেকজনের চাকরির পরীক্ষা দিতে গিয়ে টাঙ্গাইলে পুলিশের হাতে আটক হয়েছেন। টাঙ্গাইলে শুক্রবারে যে পরীক্ষা হয়েছিল খাদ্য অধিদপ্তরের উপপরিদর্শক পদের, সেখানে সে প্রক্সি পরীক্ষা দেয়। প্রক্সি পরীক্ষা দেওয়ার সময় সে যখন ধরা পড়ে তাকে ওইখানে ভ্রাম্যমাণ আদালত সাথে সাথে তাকে 1 মাসের জেল দেয়। শুধু হিমেলই নন, এবছর 14 নভেম্বর 20,000 টাকার বিনিময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের এক ভর্তিচ্ছুর পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েন বুয়েট শিক্ষার্থী শিপন তহিদুল হাসান। আর 31 অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় আরেকজনের হয়ে পরীক্ষা দিতে গিয়ে আটক হন রংপুরের কারমাইকেল কলেজের মাস্টার্সের শিক্ষার্থী মাসুদ সরকার। অপরাধ বিশ্লেষকরা বলছেন, মেধার সঙ্গে নৈতিকতার চর্চা না থাকায় শীর্ষ মেধাবীরাও অপরাধে জড়াচ্ছেন। নৈতিক শিক্ষার কিন্তু কিছু বাস্তবিক অনুশীলন আছে যেটি অন্যান্য দেশগুলো করে থাকে, সেই অবস্থাগুলো চর্চা করতে হবে। প্রক্সি সহ পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনকারীদের ধরতে রাখা হচ্ছে সতর্ক দৃষ্টি, এমনটি বলছে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের স্পষ্ট কথা হচ্ছে যে আমাদের ভিজিলেন্স পুরোপুরি রয়েছে এটার উপরে। পুলিশ বলছে, বারবার ধরা পড়লেও জামিনে বের হয়ে আবারও একই অপরাধে জড়াচ্ছেন মেধাবীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 2 বছরের বিচার প্রক্রিয়া শেষে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় কাল। আসামিদের মৃত্যুদণ্ডের প্রত্যাশা করেছেন তার পরিবার। সহপাঠী ও শিক্ষকদের প্রত্যাশা, রায়ের মধ্য দিয়ে বন্ধ হোক শিক্ষাঙ্গনের র্যাগিং। মার্জে মোমো রিপোর্টে বিস্তারিত। 2019 সালের 6 অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে পিটিয়ে হত্যা করা হয় মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে। বারবার প্রাণে বাঁচানোর আকুতি জানালেও থামেনি পাষণ্ডরা। 6 ঘন্টা নির্যাতনের পর মারা গেলে হলের দোতলা ও নিচতলার মাঝামাঝি সিঁড়িতে ফেলে রাখা হয় আবরারের লাশ। সিসিটিভির ফুটেজে ধরা পড়ে এ দৃশ্য, শনাক্ত করা হয় আসামিদের। ময়নাতদন্তকারী চিকিৎসক আদালতে জানান, মাথা, বুকসহ পুরো শরীরে হাতুড়ি, ক্রিকেট স্ট্যাম্প ও স্কিপিং রোপের নির্মম আঘাতের কারণেই মারা যান আবরার। দীর্ঘ 2 বছর বিচার প্রক্রিয়া শেষে রোববার আলোচিত এ হত্যা মামলার রায় ঘোষণা করবেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1। রায়ের আগ মুহূর্তে সন্তান হারা বাবা মায়ের আর্তনাদ ন্যায় বিচারের। সন্তান হারানোর পর এই যে প্রত্যেকটা দিন যায়, যে কত কঠিন দিন। আমরা সবাই চাই 25 জন আসামি আছে তাদের প্রত্যেকের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয়। ভবিষ্যতে যাতে এইভাবে কারোর মা বাবার বুক যাতে খালি না হয়। সহপাঠীর বিচারের দাবিতে সে সময় রাজপথে আন্দোলনে নামে বুয়েট শিক্ষার্থীরা। দেশ জুড়ে ছাত্র রাজনীতির নামে অপরাজনীতি ও র্যাগিং বন্ধের দাবিও ওঠে। এবার তাদের প্রত্যাশা, রায়ের মধ্য দিয়ে র্যাগিং মুক্ত হবে দেশের শিক্ষাঙ্গন। র্যাগিং কিংবা ছাত্র রাজনীতির যে প্রভাবটা, সেই প্রভাব যাতে মুক্ত হওয়ার একটা অঙ্গীকার আমরা দেখতে চাই রায়ের মাধ্যমে। আমরা চাই না আর কোনো আবরার বা আর কোনো সোনিয়া আপু যাতে এরকম শিকার না হয়, তার জন্য আমরা একটা দৃষ্টান্তমূলক বিচার চাই। চেইনের মতো হয়ে গিয়েছিল যে যারা নতুন ব্যাচ আসছে তাদেরকে আগের ব্যাচ র্যাগিং দিচ্ছে। বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্রদের মধ্যে যে একটা মেসেজ যাবে যে আসলে যদি কেউ অন্যায় করে তাহলে সেই অন্যায়ের যেই যথোপযুক্ত শাস্তি সেটা তাকে পেতে হবে। আলোচিত এই হত্যা মামলায় বাবা সহ 45 জন সাক্ষ্য দিয়েছেন আদালতে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন 8 জন। রাষ্ট্রপক্ষের দাবি, 25 আসামির অপরাধ প্রমাণ করতে পেরেছেন তারা। সকল দালিলিক সাক্ষী প্রমাণের ভিত্তিতে রাষ্ট্রপক্ষ মেধাবী ছাত্র আবরার ফাহাদ রাব্বি হত্যা মামলার বিচার সম্পূর্ণভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন। আবরার হত্যা মামলার রায়ের দিকে তাকিয়ে আছে গোটা দেশ। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক সাজার পাশাপাশি দেশের সকল শিক্ষাঙ্গনকে র্যাগিং মুক্ত করার নির্দেশনা দেবেন আদালত, এমন প্রত্যাশা সবার। মার্জিয়া মোমো, সময় সংবাদ, ঢাকা।
রাতে পদ্মা সেতু আলোকিত করতে বসানো হচ্ছে ল্যাম্পপোস্ট। সেতুর মাওয়া প্রান্ত থেকে বসানো হচ্ছে বাতির খুঁটি। প্যারাফেটওয়াল বসানোর পর রেলিংয়ের নির্দিষ্ট স্থানে স্থাপন করা হচ্ছে ল্যাম্পপোস্টগুলো। প্রকল্প পরিচালক বলছেন, জানুয়ারি মাসেই জ্বলবে সেতুর এই ল্যাম্পপোস্ট। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। নির্মাণ শৈলীর শেষ পর্যায়ে পদ্মা সেতুর রেলিংয়ে একে একে বসানো শুরু হয়েছে ল্যাম্পপোস্ট। আগে তৈরি করে রাখা লাইটিং ব্লিস্টার সেগমেন্টে ক্রেনে পোস্টটি বসানোর পর স্ক্রু দিয়ে আটকে দেওয়া হচ্ছে। সেতুর রেলিংয়ের কাজ শেষ হওয়ার পরই শুরু হয়েছে ল্যাম্পপোস্ট স্থাপন কাজ। ৯৫টি ল্যাম্পপোস্টের প্রথম চালান চীন থেকে প্রকল্প এলাকায় পৌঁছেছে। মাওয়া প্রান্তের সংযোগ সেতুর S7 ও S8 খুঁটির মধ্যবর্তী স্থানে স্টিলের তৈরি ল্যাম্প পোস্টের প্রথম মূল কাঠামো স্থাপন করা হয়। মাওয়া প্রান্ত থেকে সেতুতে ওঠার পথে পোস্টগুলো দৃশ্যমান। এখন সেতুর একের পর এক এমন কর্মযজ্ঞ দেখে খুশি পদ্মাপাড়ের মানুষ। সেতুর ভারী ও চ্যালেঞ্জিং কাজগুলো অনেক আগে শেষ হয়ে গেছে, আর ইতিমধ্যে ল্যাম্পপোস্ট বসানো শুরু হয়ে গেছে। এটার জন্য আমরা উপকৃত হব এবং গোটা দেশের মানুষ উপকৃত হবে। ল্যাম্পপোস্ট বসানোর জন্য সেতুর সবগুলো লাইটিং ব্লিস্টার সেগমেন্ট ইতোমধ্যে তৈরি করা হয়েছে। ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যেই সব ল্যাম্পপোস্ট বসানো সম্ভব হবে বলে আশাবাদ প্রকল্প পরিচালকের। ৬.১৫ কিলোমিটার দীর্ঘ মূল সেতু অংশে ল্যাম্পপোস্ট বসবে মোট ৩২৮টি। পদ্মা সেতুতে ল্যাম্পপোস্ট বসবে ৪১৬টি, আর সেতুর দূরপ্রান্তের সংযোগ সেতুতে স্থাপন হবে ৮৮টি। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। প্রথম ধাপে উত্তরা থেকে শুরু হয়ে মেট্রো রেল শেষ হবে আগারগাঁও এসে। কিন্তু এখান থেকে যাত্রীরা যাবেন কোথায়? এমআরটি কর্তৃপক্ষ বলছে, এই দুর্ভোগ নিরসনে আগারগাঁও থেকে মতিঝিল সহ একাধিক রুটে চলবে বিআরটিসির বিশেষ সার্কুলার বাস। এজন্য আগারগাঁও এলাকায় বাস স্ট্যান্ডের জমি অধিগ্রহণের প্রস্তুতিও নিচ্ছে তারা। আর বিআরটিসি বলছে, মেট্রো রেল চালুর প্রথম দিন থেকেই এই সার্ভিস দিতে প্রস্তুত তারা। রাশেদ লিমনের রিপোর্ট। নগরে গণপরিবহন নৈরাজ্য আর নানা ভোগান্তির মধ্যে এক মুঠো স্বস্তির আশা নিয়ে আসছে মেট্রো রেল। বছর কয়েক আগেও যা ছিল কেবলই স্বপ্ন, আস্থা চোখের সামনে বাস্তবতা। এরই মধ্যে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন এমআরটি লাইন 6-এর অগ্রগতি ৭২ ভাগ। প্রথম পর্ব উত্তরা থেকে আগারগাঁও অংশের কাজ এগিয়েছে ৯০ ভাগ, আর দ্বিতীয় পর্ব আগারগাঁও থেকে মতিঝিল ৭১ ভাগ। এরই মধ্যে ঘোষণা এসেছে, উত্তরা থেকে আগারগাঁও অংশে ২০২২ সালের ডিসেম্বরে হবে বাণিজ্যিক যাত্রা। সেক্ষেত্রে কর্তৃপক্ষ আগেই জানিয়েছে, টেকনিক্যাল কারণে আগারগাঁওয়ের পরে মতিঝিলের আগে অন্য কোনো স্টেশনে প্রথম পর্ব বর্ধিতের সুযোগ নেই। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, আগারগাঁয়ে বাড়তি চাপ সামলানো যাবে তো? কর্তৃপক্ষ বলছে, মতিঝিল পর্যন্ত চালু হবে ১ বছর পরে, অর্থাৎ ২০২৩ সালে। সে পর্যন্ত বিআরটিসির সঙ্গে চুক্তি করছে এমআরটি। আগারগাঁও থেকে মতিঝিল, কমলাপুর, উত্তরা সহ বেশ কয়েকটি রুটে হচ্ছে বিআরটিসির সার্কুলার সার্ভিস। আগারগাঁও থেকে নামার পরে ওখান থেকে যাতে যাত্রীরা মেইন যে আমাদের জায়গাগুলো আছে, এটার জন্য ইতিমধ্যে আমাদের বিআরটিসি থেকে লিখিতভাবে প্রস্তাব দেওয়া হয়েছে। তারাই এই সার্ভিসটা মেনটেন করবে। বিআরটিসি বলছে, আগারগাঁওয়ের যাত্রী চাপ সামাল দিতে বেশ কিছু বাস দিবেন তারা। ইতিমধ্যে আমরা আলোচনা করেছি, আনুষ্ঠানিক পত্র দিয়েছি। আমরা আশা করি যে আমরা এই সার্ভিসটি আমরা প্রথম দিন থেকে দিতে পারবো। এরই মধ্যে 7টি কোচ এসেছে ডিপোতে, একটি আছে মোংলায়। এমআরটি লাইন 6-এর হাত ধরেই দেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে মেট্রো রেল। বৈদ্যুতিক রেলের এই যুগে পা দেওয়ার সাথে সাথে দেশের যোগাযোগ খাতের, বিশেষ করে রাজধানীর যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আনবে, এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। অনিয়ম জালিয়াতি বন্ধের পাশাপাশি কন্টেইনার চুরি ঠেকাতে এবার ইলেকট্রনিক ডেলিভারি অর্ডার সিস্টেম চালু করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ১ ডিসেম্বর থেকে ৬টি শিপিং লাইনের আমদানিকৃত পণ্য খালাসে সিএনএফ এজেন্টদের নতুন পদ্ধতিতে ডেলিভারি অর্ডার জমা দিতে হবে। তবে বন্দর কাস্টমস সহ সেবা গ্রহণকারী সংস্থাগুলোর মতো বাংলাদেশ ব্যাংকে এর আওতায় আনা না গেলে আধুনিকায়নের প্রক্রিয়া ভেস্তে যাওয়ার সংখ্যা ব্যবসায়ীদের। স্বাক্ষর টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট।
চট্টগ্রাম কাস্টমস হাউসের নিচতলায় দাঁড়িয়ে বা বসে আমদানি রপ্তানি সংক্রান্ত নথিপত্র জমা দিতে হয় সিএনএফ এজেন্টের কর্মকর্তা কর্মচারীদের। যুগের পর যুগ চলে আসছে ম্যানুয়াল এই পদ্ধতি। আবার ডেলিভারি অর্ডার নিতে দৌড়াতে হয় বিদেশি মালিকানাধীন শিপিং এজেন্টদের অফিসে অফিসে। এতে নানা অনিয়ম এবং জালিয়াতির অভিযোগ যেমন রয়েছে, তেমনি জাল নথি দিয়ে একজনের আমদানিকৃত কন্টেইনার অন্যজন খালাস করে নেয়ারও ঘটনা ঘটে। এ অবস্থায় 1 ডিসেম্বর থেকে কার্যকর হবে ইলেকট্রনিক ডেলিভারি অর্ডার সিস্টেম। এতে করে বিভিন্ন রকম ডিউ নিয়ে যে বিভিন্ন সময় জালিয়াতি কিংবা পারস্পরিক দোষারোপ হতো, যে কেউ বলে আমরা দিয়েছি, কেউ বলে দেই নাই, এই ধরনের কোনো বিষয় আর থাকবে না। প্রথম পর্যায়ে 6টি আন্তর্জাতিক শিপিং লাইনকে পরীক্ষামূলকভাবে যুক্ত করা হয়েছে। বন্দর ব্যবহারকারী সবগুলো সরকারি এবং বেসরকারি সংস্থার কাছে থাকবে এর পাসওয়ার্ড। সংস্থাগুলো এতে ঢুকে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে নিতে পারবে ডেলিভারি অর্ডার, আর তার তথ্য তাৎক্ষণিকভাবে চলে যাবে সংশ্লিষ্ট সবগুলো সংস্থার কাছে। এক্ষেত্রে শিপিং এজেন্টদের অফিসে যেতে হবে না সেবা গ্রহণকারী সংস্থাগুলোকে। অনলাইনে চার্জ দিব, চার্জ দেওয়ার পর সে আমার যদি ইলেকট্রনিক ডিউ বন্দরে যেখানে দেখ, আমাকে যেতে না হলে সেটা হচ্ছে যুগান্তরী। মূলত টার্মিনাল অপারেটিং সিস্টেমের আওতায় ইলেকট্রনিক ডেলিভারি অর্ডার পদ্ধতি চালু করা হয়েছে। ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বন্দরের পক্ষ থেকে কাস্টমস, সিএনএফ এজেন্ট এবং বিদেশি মালিকানাধীন শিপিং লাইনগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এর সাথে বাংলাদেশ ব্যাংককে সম্পৃক্ত করা না গেলে আধুনিকায়নের সফলতা নিয়ে সংশয়ে ব্যবসায়ীরা। বাংলাদেশ ব্যাংক যদি ওটার অ্যাকসেপ্টেন্স দেয়, তখন হয়তো ইলেকট্রনিক বিল অফ লেডিংয়ের অ্যাকসেপ্টেন্স থাকবে, তখন 100% ডিজিটালাইজ করা যাবে। বছরে গড়ে চট্টগ্রাম বন্দর 30 লাখের বেশি কন্টেইনার এবং 10 কোটি মেট্রিক টন পণ্য হ্যান্ডেলিং করে। আর এই প্রক্রিয়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত রয়েছে সরকারি বেসরকারি 25টি সংস্থা ও প্রতিষ্ঠান। সময় সংবাদ, চট্টগ্রাম। গণতন্ত্র সম্মেলনে দাওয়াত পাওয়া না পাওয়ায় বাংলাদেশের কিছু যায় আসে না। যুক্তরাষ্ট্র বিভিন্ন ইস্যুতে সবাইকে চাপে রাখতে চায়, আর নিজেদের গণতন্ত্র নিজেদেরই ঠিক করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। গতকাল সকালে সিলেটে ওসমানী বিমানবন্দরের কার্গো টার্মিনাল পরিদর্শন শেষে তিনি একথা বলেন। পরিপক্ক গণতান্ত্রিক দেশ আমেরিকার, সেইখানেই ঝামেলা হয়েছে। আমরা সেই দিক থেকে ভালো আছি। আর গণতন্ত্র অন্য কেউ শিখাবে না, আপনার দেশের লোকই শিখাবে। আমরা গত অনেক বছরে খুব স্থিতিশীল গণতন্ত্র, সব দেশে কিছু আপনার ব্যত্যয় আছে, উইকনেস আছে। আমরা আমাদের গণতন্ত্র ঠিক, কে দাওয়াত দিল না দিল এটা সেকেন্ডারি, এগুলো নিয়ে আপনার অত দুশ্চিন্তায় কেন? বরং আপনি বড় চিন্তা করা উচিত যে আগামীতে আমাদের দেশে যখন নির্বাচন হয় যাতে একটি লোকও না মারা যায়, সেইটার জন্যে আমরা প্রচেষ্টা চালাবো। কনকনে ঠান্ডা বাতাস, সঙ্গে ঘন কুয়াশা বরেন্দ্র জনপদ নওগাঁয়। হঠাৎ শীত বেড়ে যাওয়ায় বেড়েছে ঠান্ডাজনিত রোগ। হাসপাতালে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। দুর্ভোগ লাঘবে বিত্তবানদের দিকে চেয়ে আছেন দুস্থ মানুষ। এমআর রকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। গেল সপ্তাহ থেকে হঠাৎ করে ঠান্ডা জেঁকে বসেছে বরেন্দ্র জনপদ নওগাঁয়। উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় তীব্র শীতে বেশি কষ্টে ছিন্নমূল মানুষ। কনকনে ঠান্ডায় দুর্ভোগে নিম্নবিত্তের খেটে খাওয়ার মানুষও। ভোর থেকে দুপুর পর্যন্ত পথঘাট ঢেকে থাকছে ঘন কুয়াশায়। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এ অবস্থায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে আর হিমেল ঠান্ডা বাতাস গায়ে লাগছে, মানুষের অনেক কষ্ট হইতেছে। রাত 4টা গিয়ে খুব ঠান্ডা লাগে, চলাফেরা খুব কঠিন হয়ে যাচ্ছে, নামাজ পড়িয়ে বেড়েছে লাগে। গরিব দুঃখী শিয়া থাকে, তারা খুব কষ্ট স্টেশন যাপন করছে। গরম কাপড় দেওয়া দরকার। 3-4 দিন হচ্ছে খুব কষ্ট হচ্ছে, ফুটপাতে যারা থাকে তাদের খুব কষ্ট হচ্ছে। এদিকে শীতের প্রকোপ বাড়ায় বেড়েছে ঠান্ডাজনিত রোগবালাই। শিশুরাই আক্রান্ত হচ্ছে বেশি। নওগাঁ সদর হাসপাতালে হঠাৎ রোগীর চাপ বাড়ায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। একটা করে বেডে 3টা করে রোগী বাচ্চালে থাকা লাগে। ভিতরে আসলে বেডের সংকটের কারণে আমরা বাহিরে ব্যবস্থা করে দিয়েছি রাখার। এক বেডে 3 জন 4 জন। শুক্রবার সকাল 8টায় নওগাঁ আবহাওয়া অফিস 12.4 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করে। আর শীত মোকাবেলায় এ পর্যন্ত 48,000 পিস গরম কাপড় বরাদ্দ পাওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। রাজশাহীর নওদাপাড়া মাছের আড়তে হরেক রকম মাছের সরবরাহ বেড়েছে। ক্রেতা বিক্রেতার সমাগমে জমে উঠেছে বাজার। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি,
রাজশাহীর নওদাপাড়া মাছের আড়তে আশেপাশের বিভিন্ন জায়গা থেকে নানান ধরনের মাছ উঠতে শুরু করেছে এবং এখানে ক্রেতাদের সমাগমও বাড়তে শুরু করেছে। ভোরের আলো ফোটার পর থেকে রাজশাহীর নওদাপাড়া যে আড়ত, সেই আড়তে আশেপাশের যে পুকুর চাষিরা রয়েছেন তারা তাদের পুকুরের মাছ নিয়ে এখানে বিক্রির উদ্দেশ্যে আসেন এবং এখানে কিন্তু এই তাজা মাছই এখানে বিক্রি করা হয় হাক ডাকের মাধ্যমে এবং দূর দূরান্ত থেকে ক্রেতারা এসে এখান থেকে মাছ কিনে নিয়ে তারা তাদের নিজ নিজ এলাকায় গিয়ে বিক্রি করেন। পাশাপাশি এখান থেকে মাছ নিয়ে অনেকে শহরের বিভিন্ন এলাকায় ফেরি করেও মাছ বিক্রি করে থাকেন। আপনারা দেখছেন যে এখনও আসলে বিভিন্ন জায়গা থেকে সেই মাছগুলো আসছে এবং বিশেষ করে কাতলা মাছ, রুই মাছ, পাঙ্গাস মাছ এবং ছোট মাছও রয়েছে। নদীর আশেপাশে যে নদী খালবিল রয়েছে সেখান থেকেও বেশ কিছু মাছ তারা পাচ্ছেন এবং সেগুলো কিন্তু তারা বিক্রি করছেন। আমরা পুকুর চাষিদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন আসলে এই শীতের শুরুর দিকে কিন্তু প্রথম দিকে আমদানি কিছুটা মাছের কম ছিল, এই কম থাকার কারণে তারা ভালো দাম পাচ্ছেন এবং এখানে খালবিলের পর্যাপ্ত মাছ উঠছে, যে কারণে আসলে খালবিলের মাছের প্রতি আগ্রহটা সাধারণ মানুষের বেশি, ক্রেতাদেরও বেশি। এই জন্য আসলে তারা দেখাচ্ছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে হাক ডাকের মাধ্যমে বেচা কেনা চলছে, আপনারা দেখছেন। পাশাপাশি আমরা কিন্তু পুরো আড়তটিকেই দেখি যে ভোরে আলো ফোটার পর থেকে ব্যাপক কর্মব্যস্ত হয়ে পড়ে এবং সকাল 8:30 থেকে 9টা পর্যন্ত তাদের এই যে কর্মব্যস্ততা সেটি কিন্তু ঠিক এমনটাই চলে আর কি। আপনারা দেখছেন যে এখানে আসলে হাক ডাক চলছে এবং ক্রেতা বিক্রেতার সমাগম, ডাকাডাকির মাধ্যমে সর্বোচ্চ দরদাতা যে সেই কিন্তু এই মাছগুলো কেনার সুযোগ পাবেন। পাশাপাশি আপনারা দেখেন যে এই মাছগুলো সংরক্ষণ করা হয় এরকম হাউসগুলোতে, যাতে করে এই মাছগুলো তাজাই তারা বিক্রি করতে পারেন এবং আপনারা জানেন যে তাজা মাছের কিন্তু চাহিদা অনেক বেশি, যে কারণে তারা তাজা মাছগুলো সংরক্ষণ করার জন্য ঠিক এমনটাই হাউস করে সেই হাউস থেকে মাছগুলো নিয়ে বিক্রি করেন। পাশাপাশি এখান থেকে ট্রাক যোগে এই মাছগুলো বিভিন্ন জেলায় চলে যাচ্ছে, ঢাকা সহ বিভিন্ন জেলায়, এবং আপনারা দেখছেন যে এখানে প্রচুর পরিমাণ মাছ এখনো আসছে আশেপাশের বিভিন্ন জায়গা থেকে। সব মিলে আসলে এখানে যারা বিক্রেতা এবং ক্রেতা আছেন তারা বলছেন যে আসলে তাদের এই কর্মব্যস্ততা প্রতিদিনের এবং তারা প্রতিদিনই আসলে এখানে হাক ডাকের মাধ্যমে মাছ কেনেন, দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যান। আবার যারা ছোট ক্ষুদ্র ব্যবসায়ী আছেন তারা এখান থেকে মাছ কিনে ফেরি করে বিক্রি করেন রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায়। সব মিলে আসলে জমজমাট বেচা কেনায় মুখর রাজশাহীর যে নওদাপাড়া মাছের আড়ত সেটিই বলা চলে। তো এই ছিল রাব্বি আমার কাছে রাজশাহীর নওদাপাড়া থেকে মাছের সর্বশেষ খবর। রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান না হলে সেখান থেকে ভিন্ন ধরনের জঙ্গিবাদের উত্থান হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার 13তম বার্ষিকীতে 71-এর ঘাতক দ্বারা নির্মূল কমিটি আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন মন্ত্রী। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, জঙ্গিবাদ দমনে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা এটুকুই বলতে চাই, এই যে 11 লক্ষ, এখান থেকেও জঙ্গির উত্থান হতে পারে, তারা ইজি প্রে হতে পারে এই টেররিস্টের। আমরা সবসময় যেটা বলে আসছি, কাজেই এই প্রবলেমটা যদি শীঘ্রই শেষ না হয় তাহলে হয়তো আমাদের নতুন ডাইমেনশনে জঙ্গির উত্থান হয়েও যেতে পারে। আমাদের যদিও আমরা সতর্ক রয়েছি, to work together to secure that same future and ensure that India, Bangladesh. মনে রাখতে হবে, সন্ত্রাসীদের কোনো দেশ নেই, কোনো সীমানা নেই। একসঙ্গে কাজ করতে হবে বাংলাদেশ, ভারত সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোকে, যাতে এ অঞ্চলে জঙ্গিবাদ প্রভাব বিস্তার করতে না পারে। দীর্ঘ 8 মাস বন্ধ থাকার পর আবারও চালু হতে যাচ্ছে এমভি বে-1 ক্রুজ প্রমোত্তরি। চট্টগ্রামের পতেঙ্গা থেকে সরাসরি সেন্ট মার্টিন যাবে। এদিকে জ্বালানি তেলের দাম বাড়ায় প্রমোত্তরিতে 17% ভাড়া বাড়ানো হয়েছে, আর এতে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট।
বিশ্বের সি ট্যুরিজমের অন্যতম প্রধান আকর্ষণ হলো ক্রুজ শিপ বিলাসবহুল জাহাজ। এবছরের জানুয়ারিতে নগরীর পতেঙ্গা থেকে সেন্ট মার্টিন পর্যন্ত বে1 ক্রুজ শিপটি চালু হয়। মার্চ পর্যন্ত চললেও করোনার কারণে বন্ধ হয়ে যায়। দীর্ঘ 8 মাস বন্ধ থাকার পর আবারও প্রমোত্তরটি পতেঙ্গা থেকে সেন্ট মার্টিন পর্যন্ত চালু হতে যাচ্ছে। জাহাজের যে আনন্দদায়ক ভ্রমণ সেটা ওনারা শতভাগ ইনশাল্লাহ উপভোগ করতে পারবেন। ক্রুজ শিপটির দৈর্ঘ্য 393 ফুট, প্রস্থ 55 ফুট ও 18 ফুট প্রায় ড্রাফট রয়েছে। বাংলাদেশের উপকূলীয় সমুদ্রপথে এই জাহাজ প্রতি ঘন্টায় গড়ে 18 থেকে 20 নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম। এটা আসলে খুব ভালো আমাদের জন্য, মানে আমরা চট্টগ্রাম থেকে সরাসরি সেন্ট মার্টিন যেতে পারবো। 3000-এর জায়গায় সেটা যদি 4000 করা হয় তাহলে তাদেরও একটু কথা ভাবা উচিত ছিল কর্তৃপক্ষের। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে ভাড়া বাড়ানো হয়েছে বলে জানায় কর্ণফুলী শিপ বিল্ডার্স। যদি ফুল যাত্রী হয় তাহলে খরচটা উঠবে, নাহলে হয়তো 2-1 লাখ টাকা থাকতে পারে, কিন্তু যাত্রী যদি হাফ হয় তাহলে প্রতি ট্রিপে আমার 10 লাখ টাকা লস হবে। 1800 যাত্রীর এই প্রমোত্তরিতে রয়েছে প্রেসিডেন্ট স্যুট, বাংকার বেড কেবিন, টুইন বেড কেবিন, আরামদায়ক চেয়ার সহ বিভিন্ন ক্যাটাগরির আসন। বে1 ক্রুজ চালু হওয়ার পর এখন চট্টগ্রাম শহর থেকেই সরাসরি সেন্ট মার্টিন যাওয়া সম্ভব। সেক্ষেত্রে নিরাপদ ভ্রমণ ও সমুদ্রের সৌন্দর্য উপভোগ করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে কর্ণফুলী শিপ বিল্ডার্স কর্তৃপক্ষ। বে1 ক্রুজ শিপ থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। মুজিব বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বঙ্গবন্ধু আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজন করা হয়। এতে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাদের স্বরচিত কবিতা আবৃত্তি করেন। আবৃত্তির মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা। দেখছেন ভোরের সময়। Regal dressing table, elegant shop design, a perfect lacquer finishing. Regal furniture, furnish your dream. করোনার কারণে টানা 2 বছর লোকসান গুণে এবার ঘুরে দাঁড়াতে শুরু করেছেন ফরিদপুরের দুগ্ধ খামারিরা। দুধ উৎপাদন বাড়ানোর পাশাপাশি কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে পেরে কমেছে ঋণের বোঝা। এদিকে করোনায় ক্ষতিগ্রস্ত খামারিদের প্রণোদনা সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। সুমন ইসলামের তথ্য ও ছবিতে বিস্তারিত। মহামারীর সময় দুধের ক্রেতা ছিল না। 2 বছর ধরে সময় মতো দুধ বিক্রি করতে পারেননি খামারিরা। পাশাপাশি গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় ঋণগ্রস্ত হয়ে পড়েন অধিকাংশ খামারি। ফলে প্রায় অর্ধশত দুগ্ধ খামার বন্ধ হয়ে গেছে। প্রতিটা খাবারের দামই বাড়তি, যার কারণে আমাদের খুবই কষ্ট হইতেছে যে ফার্মিং ব্যবসা চালায় রাখা। সরকার যদি কিছুটা এই দুধটা আমাদের সংরক্ষণের কোনো ব্যবস্থা রাখে বা করে, সেটা আমাদের জন্য অনেক ভালো। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফের ঘুরে দাঁড়াতে শুরু করেছেন দুগ্ধ খামারিরা। বর্তমানে কাঙ্ক্ষিত দামে দুধ বিক্রি করে স্বাবলম্বী হচ্ছেন তারা। খামার শ্রমিকরাও হারানো চাকরি ফিরে পেয়ে খুশি। তবে দুর্যোগের সময় দুধ সংরক্ষণের ব্যবস্থা না থাকায় চিন্তিত তারা। করোনার কারণে মাঝখানে কিছুদিন কাজ করতে পারিনি, আবার করোনার খাবার ঢুকেছে, আমি এই খামারে ফিরে পাইছি। আমি এই খামারে মোটামুটি 15,000 টাকা বেতন পাচ্ছি। এই টাকাতে আমার সংসার ভালোভাবেই চলে। তবে ক্ষতিগ্রস্ত খামারিদের প্রণোদনা সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। খামারিদেরকে ব্যাপক হারে প্রশিক্ষণ দিচ্ছি, আমরা ডিওয়ার্মিং ভ্যাকসিনেশন ক্যাম্পিং করছি এবং আমরা আশা করছি যারা ক্ষতিগ্রস্ত খামারি তারা পুষে উঠে আবার নতুন করে তাদের খামার শুরু করতে যাচ্ছে এবং অনেকে লাভবান হচ্ছে। ফরিদপুর জেলায় বর্তমানে 10,000 দুগ্ধ খামার রয়েছে, যেখানে প্রতিদিন প্রায় 35,000 লিটার দুধ উৎপাদিত হয়। সময় সংবাদ, ফরিদপুর। রংপুরে এবার প্রতি হেক্টর জমিতে বেড়েছে ধানের উৎপাদন। করোনা আর শেষ মুহূর্তে তিস্তার বন্যা সত্ত্বেও ভালো ফলন পেয়ে খুশি কৃষকরা। কৃষি বিভাগ বলছে যে কোনো বছরের তুলনায় এবার বেশি ধান গোলায় ওঠাবেন তারা। রতন সরকার রিপোর্ট, ছবি তুলেছেন তারিকুল ইসলাম। ক্ষেত থেকে কেটে বাঁধা আটির ভার কাঁধে কাঁধে যাচ্ছে কৃষকের উঠানে। সেখানে ঝাড়ামারের পর নতুন ধান গোলায় তুলছে কৃষক। একে তো করোনা, তার উপর শেষ মুহূর্তে তিস্তার বন্যার ক্ষতির পরও এবার পাকা ধানের মৌ মৌ গন্ধে ভরে উঠেছে চারিদিক। কৃষকের মনের আনন্দ সুরের ঢেউয়ে মুখরিত সোনালী প্রান্তর। কৃষকরা বলছেন এবার ফলন খুবই ভালো হয়েছে, প্রত্যাশারও অধিক। ধানটা একটু বেশি দামে নিছি, আমরাও খুশি, গেরস্তরা খুব খুশি। গেরস্তরা এবার মনে করেন ফলন খুব আল্লাহর রহমত ভালো হয়েছে। আলাদা এবার ফসল টসল খুব ভালো। ধান আমরা গোলায় পৌঁছে দিয়ে দিচ্ছি, এটাই আমাদের খুশি।
এবার কৃষক ধানের রেট মোটামুটি ভালো পাইছে। নানা কারণে এবার নবান্ন পয়লা অগ্রহায়ণে ধরে রাখা না গেলেও ভালো আবাদের আনন্দ আছে ঘরে ঘরে। ক্ষেত থেকে ধান কুড়িয়েও আবহমান বাংলার এই নবান্ন উৎসবে সামিল ভূমিহীন জমিহীন পরিবারগুলো। ধান কুড়াইতে যাচ্ছি, ধান কুড়িয়ে পিঠা খাবো। জায়গা জমি নাই, আমরা এখানে কুড়ি করে পিঠে টিঠে খাই। ধান নাই, নবান করি কি দিই, এখন নিয়ে যায় যেখানে শেষ কর্ম। কৃষি দপ্তর বলছে যে কোনো বছরের তুলনায় এবার ভালো ফলন কৃষকের মনে আনন্দ জুগিয়েছে। যে কোনো বছরের তুলনায় এবছরে ধানের ফলন প্রত্যাশিত হয়েছে, কারণ রোগবালাই পোকামাকড় এইসবের আক্রমণ খুব মিনিমাম পর্যায়ে ছিল এবং কৃষকরা সেগুলোর ব্যবস্থা নেওয়ার কারণেই ফলন ভালো হয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবার জেলায় 1,65,000 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা 4,75,000 মেট্রিক টন। এখন পর্যন্ত 30% ধান কাটামারাই করে প্রতি হেক্টরে 3.16 মেট্রিক টন চাল পাওয়া গেছে, যা গত বছর ছিল 2.84 মেট্রিক টন। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। ভোরে কুয়াশা উপেক্ষা করে মুন্সিগঞ্জে জমিতে আলুর বীজ রোপণ করছেন চাষিরা। এই মুহূর্তে মুন্সিগঞ্জের চরকেওয়ারে আছেন রিপোর্টার নাসিরুদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, রাব্বি, আপনি দেখছেন যে এই অগ্রহায়ণের যে কুয়াশা ভেজা জমি, সেখানে কিন্তু এই ভোরের আলো ফোটার আগে থেকে কৃষক নেমে পড়েছে এবং এই জেলাটি আলুর জন্য নানা কারণে বিখ্যাত এবং এই আলু উৎপাদনের শীর্ষ জেলাটিতে কিন্তু কৃষক প্রাণপণ চেষ্টা করছে যে জমিগুলোতে কত দ্রুত আলু রোপণ করা যায়। এবং আপনারা দেখছেন যে লাঙল নিয়ে তারা কিভাবে কেল তৈরি করছে এবং সেই কেলের মধ্যে কিন্তু যে বীজ আলু সেটি কেটে নিয়ে এসছেন এবং সেগুলো নির্দিষ্ট ফাঁকে ফাঁকে বসিয়ে দিচ্ছে। এবং এই কাজের জন্য পুরো একটি দল, আপনারা দেখছেন যে বিশাল একটি দল বেঁধে কিন্তু তারা এই কাজগুলো করছেন। এবং এই দৃশ্য শুধু মুন্সিগঞ্জের এই এলাকাটি নয়, এই দৃশ্য কিন্তু জেলার অন্যান্য অঞ্চলেও একই অবস্থা চলছে জেলাব্যাপী। এইখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর 39,700 হেক্টর জমিতে কিন্তু এবার আলু যে রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এখানে যে এই আলু রোপণের ক্ষেত্রে কৃষকের এই আলুভিত্তিক অর্থনীতি সেটিকে চাঙ্গা করবার জন্য কিন্তু নানা তৎপরতা তারা করছেন। কিন্তু এবছর কিন্তু আলুতে কৃষক অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। যারা হিমাগারে আলু সংরক্ষণ করেছেন তাদের খরচ পড়েছে 18 টাকা কেজি, কিন্তু সেখানে তারা বিক্রি করতে পারছেন 10 থেকে 12 টাকা কেজিতে। আবার এখন যে আলুটি রোপণ করছেন আপনারা দেখছেন, এটি হল্যান্ডের বাক্সু আলু। এই আলুটি তারা কিন্তু কিনে নিয়েছেন কেজি প্রতি 160 টাকা করে এবং সেটিকে কিন্তু কেটে তারা জমিতে রোপণ করছেন। আমরা এখানকার একজন কৃষক যিনি এই আলু চাষের সঙ্গে জড়িত, সামাদ ব্যাপারে আমরা তার কাছে জানতে চাইব যে এখানে এবার আলু রোপণের আপনাদের কি অবস্থা, কি কি চ্যালেঞ্জ আপনাদের রয়েছে? আমাদের চ্যালেঞ্জ রয়েছে এই বছর সারের প্রথম দিক দিয়ে সার পাইনি, এখন যে সার পাইতেছি তার মধ্যে আপনার এই টিএসপি এবং ইউরিয়া এই দুইটা সার আমরা গভর্নমেন্ট মূল্যে পাইতেছি, আর বাকি যেটা পাইতেছি এটা লোকাল পারচেস 900 টাকা বস্তা পড়তেছে এমওপি, যেটা আমাদের জন্য একটু ব্যয়বহুল। আর আমরা তো গত বছর আলুতে যে যেটা সরকার নিয়ন্ত্রণ করছে আমরা মূল্যের দিক দিয়ে, কিন্তু এই বছর তো আমরা আলু বিক্রি করতে পারতেছি না, 500, 600, 650 বা এর মধ্যে যাইতেছে। গত বছর আমাদের আলু এই যে গেল সিজন আলু আমরা বেচতে পারি না, এখন আবার বাক্স কিনতে দিতেছে 160 টাকা কেজি পরে 1 কেজি আলু। এই আলু উঠার পরে এটা রেট কত পড়বে আমরা যদি সঠিক মূল্য না পাই বা আমার মূলধন যদি না থাকে আমি কতদিন আলুর মধ্যে টিকে থাকবো? ধন্যবাদ আপনাকে। এই জেলায় কিন্তু গেল মৌসুমে 13 লাখ মেট্রিক টনেরও বেশি জমিতে আলু উৎপাদন হয়। যে 13 লাখ মেট্রিক টন আলু কিন্তু এখানে প্রায় 5.5 লাখ টন 5.5 লাখ মেট্রিক টন হিমাগারে সংরক্ষণ করা হয়েছিল। কিন্তু সেই আলুগুলো নিয়ে কিন্তু কৃষকের নানা রকম চ্যালেঞ্জে পড়তে হয়েছে এবং এখানকার যে প্রায় 75,000 পরিবার আলুর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত রয়েছে, সেই পরিবারগুলোর মধ্যে কিন্তু নানা রকম চ্যালেঞ্জ রয়েছে। তারা বলছেন যে এই আলু ভিত্তিক অর্থনীতিকে চাঙ্গা করবার জন্য যে সরকারের নানা রকম দৃষ্টিভঙ্গি, সেই জায়গাগুলোতে কিন্তু তারা পরিবর্তন চাচ্ছেন। যে গেল বছরের আগের বছরে কিন্তু এখানে কেজি প্রতি আলু 60 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, তখন কিন্তু সরকার নির্দিষ্ট করে দিয়েছিলেন যে কেজি প্রতি আলুর দর, কিন্তু এই বছর তাদের দর কম থাকা সত্ত্বেও সেটি করেনি বলে কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করেছেন। এবং এখানে যে এমওপি সারের কিছু
কিছুটা অভাব রয়েছে। সে ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন যে তারা এই যে বরাদ্দ সেটিকে একটা বিশেষ বরাদ্দ আনবার চেষ্টা করছেন। তো এই ছিল মুন্সিগঞ্জের আলুর জমির সবশেষ। রাব্বি, মুন্সিগঞ্জ থেকে আলু চাষের বিস্তারিত নিয়ে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। নীলফামারী হাটবাজার এখন শীতকালীন সবজিতে সয়লাভ। সরবরাহ প্রচুর হলেও দাম কমেনি খুব একটা, আর এতে ভালো লাভ পাওয়ায় চাষিরা খুশি। নীলফামারী থেকে শাকির হোসেন বাদলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ক্ষেতের টাটকা সবজি নিয়ে ভোরেই নীলফামারী সৈয়দপুরের এই বাজারে আসেন প্রান্তিক চাষিরা। ফুলকপি, বাঁধাকপি ও শিম সহ শীতকালীন নানা সবজির পসরা সাজিয়ে চলে বেচাকেনা। স্থানীয় চাহিদা মিটিয়ে অন্যান্য জেলাতেও পাইকাররা সরবরাহ করেন এখানকার সবজি। কিন্তু এবার মৌসুমের শুরুতেই অতিবৃষ্টির কারণে আবাদ পিছিয়ে যাওয়ায় সবজি বাজারে এসেছে দেরিতে। এরপরও ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা। মোটামুটি বেগুনের আবাদ ভালোই হয়েছে, মোটামুটি দাম পাওয়া গেছে। কপিটা গতবার থেকে একটু এবার লেটে হয়েছে, যা দাম পাচ্ছি গতবার থেকে এবার একটু ভালোই দাম পাচ্ছি। গতকালকের চেয়ে আজকে একটু দাম বেশি। এই মুহূর্তে যেভাবে সরবরাহ আছে সেই তুলনায় দাম একটু বেশি। দাম একেবারেই কমে নেই। আর গোল বেগুন কিনলাম 24 টাকা, আর লম্বা বেগুন কিনলাম 13 টাকা। এবারে জেলায় সবজির আবাদ হয়েছে ৫,৬৭০ হেক্টর জমিতে, যা থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১,১৮,০৭০ মেট্রিক টন। সময় সংবাদ, নীলফামারী। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন ধরনের সতর্ক অবস্থান নিয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশ। সংক্রমণ ঠেকাতে এরই মধ্যে আফ্রিকার নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য, আর একই পথে হাঁটছে ইউরোপের অন্যান্য দেশগুলো। তবে এখনই ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার মতো পরিস্থিতি হয়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নতুন এই ভ্যারিয়েন্টের নাম দেওয়া হয়েছে ওমিক্রন। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনা ভাইরাসের নতুন ধরন নিয়ে বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। সংক্রমণ ঠেকাতে এরই মধ্যে আফ্রিকার বেশ কয়েকটি দেশে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য। একই সঙ্গে দেশগুলো থেকে আসা ব্রিটিশ ভ্রমণকারীদের জন্য কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। আমাদের বিজ্ঞানীরা নতুন এই ভ্যারিয়েন্ট নিয়ে খুবই উদ্বিগ্ন। এজন্য আমরা আফ্রিকার 6টি দেশের সাথে সব ফ্লাইট বাতিল করেছি। দেশগুলোকে লাল তালিকাভুক্ত করা হয়েছে। যুক্তরাজ্যের পাশাপাশি আফ্রিকার নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে জার্মানি, ইসরায়েল সহ কয়েকটি দেশ। একই পথে হাঁটতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27টি দেশ। এরই মধ্যে ইউরোপের প্রথম দেশ হিসেবে বেলজিয়ামে নতুন এই ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দক্ষিণ আফ্রিকা সহ অন্যান্য ঝুঁকিপূর্ণ দেশ থেকে আসা ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা ও কড়া নজরদারিতে রাখতে রাজ্য সরকারগুলোকে নির্দেশ দিয়েছে ভারত। এদিকে নিষেধাজ্ঞার খবরে তড়িঘড়ি দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন বিভিন্ন দেশের পর্যটকরা। দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা জানিয়েছে, ফ্লাইট বাতিল করে কিংবা ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে ভাইরাসটির বিস্তার রোধ করা সম্ভব নয়। সংস্থাটি সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিকে পুনরায় বিবেচনা করার অনুরোধ জানিয়েছে। এদিকে স্থানীয় সময় শুক্রবার জরুরি এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, নতুন ভ্যারিয়েন্ট ও এর সংক্রমণের বিষয়টিকে পর্যবেক্ষণ করছে তারা। তবে ঢালাওভাবে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের মতো সময় এখনো হয়নি বলেও জানিয়েছে সংস্থাটি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ভারত, পাকিস্তান সহ 6টি দেশ থেকে সরাসরি সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে দেশটি। তবে প্রবেশের পর নাগরিকদের সৌদি সরকার অনুমোদিত কোয়ারেন্টিনে থাকতে হবে 5 দিন। এর আগে গেল ফেব্রুয়ারিতে কোভিডের কারণে বিশ্বের 20টি দেশের ওপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরব। করোনা সংক্রমণ ঠেকাতে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্বের 20টি দেশের নাগরিকদের ওপর সরাসরি সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কোভিড পরিস্থিতি উন্নতি হওয়ায় এর মধ্যে বৃহস্পতিবার ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, ভিয়েতনাম ও মিশরের ওপর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, পূর্ণ ডোজ টিকা নেওয়া নাগরিকদের জন্য সিদ্ধান্তটি কার্যকর হবে আগামী 1 ডিসেম্বর থেকে। এর ফলে আগের নিষেধাজ্ঞা অনুযায়ী দেশটিতে প্রবেশের আগে তাদের অন্য কোনো দেশে গিয়ে 2 সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকার নিয়ম বাতিল হবে। নাগরিক ছাড়াও যেসব পর্যটক ওই 20 দেশে ট্রানজিট সুবিধা পেতে 14 দিনের কোয়ারেন্টাইনে থাকার বাধ্যবাধকতা ছিল, তাও বাতিল হবে।
তবে দেশটিতে প্রবেশের পর সৌদি সরকার অনুমোদিত কোয়ারেন্টাইন সেন্টারে নাগরিকদের 5 দিন কাটানো বাধ্যতামূলক করা হয়েছে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। দিল্লির বায়ু দূষণ পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বৃহস্পতিবার বায়ুমান রেকর্ড করা হয়েছে 393। এর উন্নতি না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছে রাজ্য সরকার। এদিকে 15 দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হচ্ছে গুরুগাঁওয়ের সব শিক্ষা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার দিনভর দিল্লির আকাশ ছিল ধোঁয়াশাময়। একদিকে কুয়াশা আর অন্যদিকে দূষণের কারণে ভারতের রাজধানী যেন এক নিশ্চুপ নগরীতে পরিণত হয়েছে। সবচেয়ে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। দৌড়ানোর সময় আমরা বুঝতে পারছি বায়ু দূষণ কতটা খারাপ অবস্থায় গেছে। মাস্ক পরা থাকলেও সমস্যা হচ্ছে, বুঝতে পারছি না কবে স্বাভাবিক হবে। কর্তৃপক্ষ বলছে গেল কয়েকদিন দিল্লির বায়ু দূষণ পরিস্থিতির সামান্য উন্নতির পর আবারও ব্যাপক অবনতি হয়েছে। বৃহস্পতিবার শহরটির বায়ুর মান রেকর্ড হয়েছে 393, যা কয়েকদিনের মধ্যে সর্বোচ্চ। রাজ্য সরকার থেকে দূষণ মোকাবেলায় বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। দূষণ অপরিবর্তিত থাকায় আপাতত দিল্লির শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধই থাকবে বলে জানিয়েছে প্রশাসন। মাত্রাতিরিক্ত বায়ু দূষণে দিল্লির বাতাসের মান চরম অবনতির দিকে চলে যাওয়ায় শ্বাসকষ্ট সহ শারীরিক নানা সমস্যা দেখা দিলে চলতি মাসে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে বন্ধ রাখা হয় নির্মাণ কাজ। এদিকে দিল্লির শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকলেও পার্শ্ববর্তী গুরুগাঁওয়ের সব স্কুল কলেজ শুক্রবার থেকে খুলে দেওয়া হয়েছে। দূষণের কারণেই 15 দিন আগে সেগুলো বন্ধ করা হয়েছিল। তবে শিক্ষার্থীদের করোনার সব নিয়মকানুন মেনেই স্কুলে প্রবেশ করতে বলেছে কর্তৃপক্ষ। রাহানুল রানা, সময় সংবাদ। দীর্ঘদিন পর অবশেষে কুয়েতে জুমার নামাজে বাংলায় খুতবা পড়ার অনুমোদন দিয়েছে দেশটির ধর্ম মন্ত্রণালয়। শুক্রবার এক বিবৃতিতে বাংলা সহ বিশ্বের আরও 15টি ভাষায় খুতবা পাঠের অনুমোদন দেয়া হয়। কুয়েত সরকারের এমন সিদ্ধান্তে খুশি প্রবাসীরা। কুয়েত প্রতিনিধি শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। শুক্রবার এক বিবৃতিতে কুয়েতে জুমার নামাজে খুতবা পাঠ সহ বিভিন্ন দিক নির্দেশনা জারি করে ধর্ম মন্ত্রণালয়। এতে বলা হয় এখন থেকে বাংলা ভাষা সহ আরও 15টি ভাষায় কুয়েতের মসজিদগুলোতে জুমার নামাজে খুতবা পাঠ করা যাবে। কুয়েত সিটি, ফোরআনিয়া, রোমাথিয়া, সেবদি, সোলাইবিয়া, জাহারা, আল গানাম বাজার, সাদ আল আবদুল্লাহ, আমবাগার সহ বিভিন্ন এলাকার নির্দিষ্ট কিছু মসজিদে বাংলায় খুতবা পাঠের অনুমতি দেওয়া হয়। পরবর্তীতে আরও বিভিন্ন এলাকার মসজিদগুলোতে বাংলা ভাষা সহ বিভিন্ন বিদেশি ভাষায় খুতবা পাঠের অনুমতি দেওয়ার কথা রয়েছে। এছাড়া করোনা সংক্রমণ কমায় নামাজের জামাতে সামাজিক দূরত্বের নিয়ম তুলে নেওয়া হয়েছে। করোনা মহামারীর কারণে 2020 সালের 13ই মার্চ কুয়েতের মসজিদগুলোতে নামাজ আদায় বন্ধ করে দেওয়া হয়। তবে সংক্রমণ কমায় আবারও স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। বাংলায় খুতবা পাঠের অনুমতি দেয় খুশি প্রবাসী বাংলাদেশিরা। কুয়েত সরকার বাংলা খুতবা চালু করছে। কুয়েতে দীর্ঘ 1.5 বছর ধরে বন্ধ ছিল, এই জন্য কুয়েত সরকারকে আমরা ধন্যবাদ জানাই। কুয়েতে বাংলা খুতবা চালু হয়েছে, এই জন্য কুয়েত সরকারকে অনেক ধন্যবাদ জানাই। এখন থেকে আমরা ইনশাআল্লাহ তাহলে বাংলা খুতবা শুনতে পারবো এবং বুঝতে পারবো। এই জন্য কুয়েত সরকারকে বাংলাদেশের পক্ষ থেকে সবাই আন্তরিক শুভেচ্ছা জানাই। কুয়েতে বাংলাদেশি প্রবাসী মুসল্লিরা মনে করেন নিজের মাতৃভাষায় ইমামের দেয়া বাংলা খুতবার মাধ্যমে সহজেই দ্বীনি শিক্ষা ও ইসলামের রীতিনীতি জানতে পারেন, যা অন্য কোনো ভাষায় বোঝা কঠিন হয়ে পড়ে। সময় সংবাদ, কুয়েত। অবশেষে জার্মানির জাতীয় সংসদে নির্বাচনের 2 মাস পর জোট সরকারের রূপরেখা ঘোষণা করেছে। নির্বাচনে সর্বোচ্চ আসন জেতা এসপিডি ও তার 2 শরিক দল। মার্কেলের বিদায়ের পর ওলাফ শলজের চ্যান্সেলর হওয়ার বিষয়টি আগে থেকে জানা গেল। নতুন মন্ত্রী পরিষদে কারা জায়গা করে নিতে যাচ্ছেন জার্মানি থেকে, সে খবর জানাচ্ছেন বিটু বড়ুয়া। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জার্মানির জাতীয় নির্বাচনের 2 মাসের মাথায় প্রকাশ পেল সরকার গঠনের রূপরেখা। নির্বাচনে বেশিরভাগ আসন জয়ী ক্ষমতা প্রত্যাশী জার্মানির 3 রাজনৈতিক দল, সামাজিক গণতান্ত্রিক দল, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, উদারপন্থী ফ্রি ডেমোক্রেটিক পার্টি ও সবুজ দলের মধ্যে ভাগাভাগি হবে ক্ষমতা। এতে বর্তমান ভাইস চ্যান্সেলর হিসেবে ওলাফ শলসের চ্যান্সেলর হওয়া প্রায় নিশ্চিত। বুধবার ক্ষমতায় বসতে যাওয়া 3 দলের 177 পৃষ্ঠার জোট সরকার গঠনের রূপরেখায় বিষয়টি স্পষ্ট হয়। তবে এখনও আনুষ্ঠানিকভাবে কোন রাজনৈতিক দলের কে কোন মন্ত্রণালয় পাবেন তা জানা না গেলেও দেশটির বিভিন্ন গণমাধ্যম ও কোয়ালিশনের বিশেষ কর্মকর্তার তরফ থেকে জানা যায়, এবারের মন্ত্রিসভায় নারী ও পুরুষের সমতা রাখতে চেষ্টার কমতি রাখেনি ক্ষমতা প্রত্যাশী দলগুলো।
এবারের মন্ত্রী পরিষদে 17 জনের জায়গা প্রায় নিশ্চিত। পরিষদে এসপিডি থেকে 7 মন্ত্রী জায়গা পেতে যাচ্ছেন। সে হিসেবে সবুজ দল থেকে নির্বাচনে ব্যর্থ চ্যান্সেলর পদপ্রার্থী আনালেনা বেয়ারবক পেতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রীর পদ। তাছাড়া ভাইস চ্যান্সেলর হিসেবে দেখা যেতে পারে একই দলের রোবেয়াট হাবেককে, আর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বভার দেয়া হতে পারে ফ্রি ডেমোক্রেটিক পার্টির প্রধান ক্রিশ্চিয়ান লিটনারকে। এছাড়াও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে দেখা যেতে পারে তুরস্ক বংশোদ্ভূত সবুজ দলের রাজনৈতিক জেম ওয়েস্টমিয়ারকে। দেশটির সমাজ ও রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, জার্মানিতে নতুন সরকার গঠনের রূপরেখা অনুযায়ী করোনার দীর্ঘস্থায়ী সমাধান, জলবায়ু পরিবর্তনের সংকট নিরসন, আধুনিক জার্মানি গঠন, কার্বন ডাই অক্সাইড নিয়ন্ত্রণ ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থার সংস্কার ও ইইউ সহ সারা বিশ্বের সাথে টেকসই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করাটাই হবে নতুন এই জোট সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। বড়দিনকে সামনে রেখে নিউ ইয়র্কের ম্যানহাটন শহরে থ্যাঙ্কস গিভিং ডে উপলক্ষে আয়োজন করা হয় ব্যতিক্রমী এক প্যারেড অনুষ্ঠানের। আর এতে অংশ নেয় বিভিন্ন জনপ্রিয় কার্টুন সিরিজের কমিক চরিত্রগুলো। আর তা দেখতে শহরটির রাস্তায় ভিড় করে হাজারো দর্শনার্থী। নিউ ইয়র্কের ম্যানহাটন শহরের রাস্তার দুধারে হাজারো মানুষ। রাস্তার মাঝখানে গাড়ির উপর থেকে হাত নাড়িয়ে সবাইকে অভিবাদন জানাচ্ছে জনপ্রিয় কার্টুন সিরিজের কমিক চরিত্রগুলো। মাথার উপর উঠছে বিভিন্ন অবয়বের দৈত্যাকৃতির বেলুন। এভাবেই শহরটিতে পালিত হচ্ছে থ্যাঙ্কস গিভিং ডে। ব্যতিক্রমে এই প্যারেডের আয়োজন করে নিউ ইয়র্কের জনপ্রিয় ফ্যাশন ও প্রসাধনী প্রতিষ্ঠান মেসি। অনুষ্ঠানে উড়ানো হচ্ছে প্রায় 22 মিটার লম্বাকৃতির বিচিত্র সব বেলুন। থ্যাঙ্কস গিভিং ডের মূল আকর্ষণই ছিল এগুলো, যা সবার নজর কেড়েছে। এরই মধ্যে এই প্যারেডের কথা ছড়িয়ে পড়েছে শহরের আশপাশের এলাকায়। টেলিভিশনেও দেখানো হচ্ছে। ইতোমধ্যে এটি দেখেছেন প্রায় 5 কোটি দর্শক। গেল বছর করোনার কারণে এই উৎসব উদযাপন ব্যাহত হয়েছিল। তাই তো এবার ভিন্ন ধর্মী এই আয়োজন দেখতে ম্যানহাটনের রাস্তায় ভিড় করেন অনেকে। রাইসা জান্নাত, সময়। বরিশাল সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে পথঘাট। ঠান্ডা বাতাস উপেক্ষা করেই প্রতিদিন সকালে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে শরীর চর্চা করতে আসেন অনেকে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শফিক মুন্সি। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক। রাব্বি, ভোর হলেই কিন্তু এখন গাছের সবুজ পাতায় কিংবা ঘাসে শিশির বিন্দুর উপস্থিতি লক্ষ্য করা যায়। একই সঙ্গে কিন্তু সন্ধ্যার পরই এক ধরনের কুয়াশার চাদরে দক্ষিণাঞ্চল কিন্তু ঢাকা থাকে, যেটির প্রকোপ লক্ষ্য করা যায় সকালের সূর্য ওঠা আগ পর্যন্ত। আবহাওয়ার এই পরিবর্তনে কিন্তু জানান দিচ্ছে যে শীতের আগমনী বার্তা সেটা কিন্তু সকলের দোরগোড়ায়, যেটা আবহাওয়া অধিদপ্তরের কথাতেও জানা গেছে। আমরা বরিশাল আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তর কার্যালয়ে গতকাল রাতে কথা বলেছিলাম। তারা জানিয়েছেন কিন্তু গত সপ্তাহখানেক ধরে বরিশালের তাপমাত্রা সর্বোচ্চ 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকছে। এটাই কিন্তু মানে সাধারণত শীতের যে একটা প্রকোপ শুরু হতে যাবে তারই একটা আগমনী বার্তা। এবং এই শীতে সুস্থ থাকতে কিন্তু একটু স্বাস্থ্য সচেতন যারা আছেন তারা কিন্তু নিয়মিত শরীরচর্চা, হাঁটাহাঁটি সহ অন্যান্য যে ব্যায়াম আছেন সেগুলোর প্রতি ঝুঁকছেন। আমরা এই মুহূর্তে আছি বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানে। আমাদের দর্শকরা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন বয়সী অনেকেই এসেছেন। তারা শরীরচর্চা করছেন, হাঁটাহাঁটি করছেন, যোগব্যায়ামে রত আছেন। আমরা এখানে একটি কমিটি আসলে রয়েছে যে বরিশাল বিভাগীয় প্রাতভ্রমণ এবং ব্যায়াম কমিটি, তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলেছেন যে তারা এই উদ্যানটিতে প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষ কিন্তু আসে শরীরচর্চার জন্য, এবং যারা একটু আলসে প্রকৃতি তারা কিন্তু এই শীতে সকালে না আসতে পারলেও তারা কিন্তু বিকেলে ঠিকই আসে। এবং এই নগরের ওই বঙ্গবন্ধু উদ্যানের সাথে সাথে মুক্তিযোদ্ধা পার্ক রয়েছে, এর পাশে তার স্বাধীনতা পার্ক রয়েছে, 30 গোডাউন এলাকা রয়েছে, সেসব জায়গাতেও কিন্তু এই একই চিত্র দেখা যায়। আমরা আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই যে গতকাল রাতে বরিশাল সিটি কর্পোরেশনের যে স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ফয়সাল হাজবুল, তার সাথে কথা বলছিলাম। তিনি জানিয়েছেন যে শীতের এই সময়টায় কিন্তু ঠান্ডাজনিত সমস্যাগুলোই বেশি দেখা যায়, যেমন কাশি, অ্যালার্জি, সাময়িক জ্বর, টনসিল, এই সব সমস্যা থেকে মুক্তি পেতেও কিন্তু তিনি পরামর্শ দিয়েছেন যেন সকলে যেন নিয়মিত শরীরচর্চা করে এবং উষ্ণ খাবার গ্রহণ করে। বরিশাল থেকে এই ছিল আমার কাছে শীতের আগমনী বার্তা এবং সচেতন মানুষের ব্যায়ামের সর্বশেষ খবর।
বরিশাল থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী শফিক মুন্সি। বঙ্গবন্ধুর স্বাধীনতার আন্দোলনকে ক্রিকেট মাঠ থেকে সমর্থন দিতে 1971 সালের 26 ফেব্রুয়ারি জয় বাংলা স্টিকার লেখা ব্যাট নিয়ে মাঠে নেমেছিলেন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ ক্রিকেটার রকিবুল হাসান। আর সেজন্য তাকে দেখা মাত্রই গুলি করার নির্দেশও দিয়েছিল পাকিস্তানি সেনাবাহিনী। স্বাধীনতার 50 বছর পর বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানকে দেশের মানুষের সমর্থন দেওয়ার ঘটনা পীড়াদায়ক। তাই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার পরামর্শ তার। রকিবুল হাসানের তৎকালীন সময়ে দুঃসাহসী ঘটনার বিবরণ শুনেছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। 1948 থেকে 1971 বাঙালিদের উপর পাকিস্তানের শোষণ পীড়ন ছিল পদে পদে, বাইরে ছিল না ক্রীড়াঙ্গনও। দারুণ প্রতিভার প্রমাণ দিয়ে তৎকালীন পাকিস্তান অনূর্ধ্ব 19 দলে সুযোগ পেয়েছিলেন বাংলাদেশি ক্রিকেটার রকিবুল হাসান। বাঙালি বলেই ম্যাচ খেলার সুযোগ দেয়া হয়নি, তাই ক্রিকেট মাঠেই প্রতিবাদ জানান। 1971 সালের 26 ফেব্রুয়ারি দেশ তখন উত্তাল বাঙালির মুক্তির আন্দোলনে। তখন পাকিস্তান দলের হয়ে জয় বাংলা স্লোগানের স্টিকার ব্যাটে লাগিয়ে মাঠে নেমেছিলেন। কামালকে বলেছিলাম যে কামাল, আমি কালকে একটা ঘটনা ঘটাবো, আমি একটা চেতনা সামনে আনবো, একটা প্রতিবাদ আনবো, নীরব প্রতিবাদ। সেটা কি আবার ও বুঝতেই পারে নেই কেউ। আমি বললাম যে আমি একটা জয় বাংলা স্টিকার লাগাবো ব্যাটের। ওদের যে ব্যাট দিছে আমার ওই ব্যাট দেয়নি, আর ওদের ব্যাটের মধ্যে সোড। এই সোড হলো জুলফিকার আলী ভুট্টোর নির্বাচনী মার্কা ছিল। তাই যদি হয় আমি জয় বাংলা স্টিকার লাগাইতে, ম্যাপের মাঝখানে লাল সূর্য উপরে তুললাম। এই স্টিকার আসলো, কামাল নিজেই লাগালো, আমি বললাম ব্যাটটা দিলাম ওই ব্যাটের পিছনে। পরের দিন তো ইতিহাস। আধা মিনিট তাও লাগে নাই বোধ হয় বুঝার জন্য যে কি হয়েছে। এই ব্যাটটা আমাকে এইভাবে ধরে রাখতে হয়েছিল, স্টিকার। পুরো স্টেডিয়াম গর্জে উঠেছিল জয় বাংলা বলে। 1969 সালে অনূর্ধ্ব 25 দলের ট্রায়ালে করাচিতে গিয়েছিলেন রকিবুল, যেখানে বঙ্গবন্ধুকে নিয়ে বাজে মন্তব্য করেছিলেন পাকিস্তানি এক ক্রিকেটার। গালি দিল বঙ্গবন্ধু, আইয়ুব খান মেড এ মিস্টেক, হি শুড হ্যাভ কিলড দ্যাট। তারপর একটা খারাপ শট। আমি যে ঘুষিটা মারছিলাম আমি ফ্লাই করে, এক ঘুষি তোর নাকের আওয়াজ পেয়েছিলাম আমি ফেটে যাওয়ার। ক্রিকেট মাঠে এখন অনেক বাংলাদেশি সমর্থন করছেন পাকিস্তানের পতাকা এবং জার্সি গায়ে গ্যালারিতেও যাচ্ছেন, যা কষ্ট দেয় রকিবুলকে। আমাদের রক্তক্ষরণে আজকে আমার কথা বাদ দেন, আমার ফ্যামিলিতে 2-4 জন মারা গেছেন। আর আজকে যে 30 লক্ষ লোক মারা গেছে, এত লক্ষ লোক মা বোন আমাদের ইজ্জত, তাদের পরিবার আছে না, তাদের ফ্যামিলি আছে না। তারা যখন এটা দেখে, এটা শুনে, তেহারি 5 লাখ রয়ে গেছে, যেগুলো এখন 10 লাখ 15 লাখ হয়েছে, বা স্বাধীনতা বিরোধী যারা রয়ে গেছে তাদেরই বংশধর। 68 বছর বয়সী সাবেক এই মুক্তিযোদ্ধা ক্রিকেটার দেশের হয়ে 2টি ওয়ানডে ম্যাচ খেলেছেন, 2বার বাংলাদেশকে নেতৃত্বও দিয়েছেন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় ক্রিকেট লিগের সবচেয়ে সফল দল খুলনা বিভাগ দেখলো এবার ব্যর্থতার চূড়ান্ত রূপ। 6 রাউন্ডের ম্যাচের 3টিতেই পরাজিত হয়ে প্রথম স্তর থেকে নেমে গেল দ্বিতীয় স্তরে। সামর্থ্য অনুযায়ী খেলতে না পারাকেই কারণ হিসেবে দেখছেন ক্রিকেটাররা, যদিও পুরো ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন দলের কোচ ইমদাদুল বাশার। কিন্তু দায় নিতে নারাজ খুলনা বিভাগ ও ক্রীড়া সংস্থা। বিস্তারিত আব্দুল্লাল মামুন রুবেলের রিপোর্টে। জাতীয় ক্রিকেট লিগে একের পর এক সাফল্য যেন খুলনা বিভাগের কাছে স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এই টুর্নামেন্টে সর্বোচ্চ 7বার শিরোপা ঘরে তোলে তারা। জাতীয় দল ও এর আশেপাশের 6-7 জন ক্রিকেটার এবারও ছিল খুলনা দলে। তবে ব্যাটারদের ব্যর্থতা আর বোলারদের কিছুই করতে না পারায় এবার 3 ম্যাচে পরাজিত হতে হয়েছে আব্দুর রাজ্জাকের উত্তরসূরিদের। হাসেনি তুষার, ইমরুল, বিজয়দের ব্যাট। বিশ্বকাপ থেকে ফিরে 2 ম্যাচে 2টি অর্ধশত করলেও সৌম্য সরকারের ইনিংস খুলনাকে বাঁচাতে পারেনি রেলিগেশন থেকে। মূলত টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতা আর রাজ্জাক সোহানদের অনুপস্থিতি টিমকে ভুগিয়েছে বলে জানান খুলনার ক্রিকেটাররা। আমরা একটা নতুন উইকেটে খেলছি প্রথমত, আর উইকেটটার সাথে আমরা মানায় নিতে আমাদের ব্যাটসম্যানরা কেউই আসলে টপ অর্ডার থেকে আমাদের ওরকম রান আসে না। আমাদের যে বোলিং হওয়া উচিত ওরকম বোলিংটাও আমরা করতে পারিনি। আলটিমেটলি এই জন্যই আসলে আমরা 4th ডেতে আমাদের সাকসেস এরকম আসেনি, এই 2-3টা কারণের জন্য। সবার প্র্যাকটিসটা মনে করেন যে ফুলফিলভাবে করতে পারেনি। তারপরও মনে করেন আমাদের ফার্স্ট ক্লাস খেলার আগে যেরকম একটা এনভায়রনমেন্ট বা প্র্যাকটিসের দরকার হয়, আমরা প্রপার হয়তো বা টাইমটা পাইনি, বা অনেকেই পাইনি। কেউ প্র্যাকটিস করতে পারছে, কেউ পারে নাই। আমার মনে হয় প্র্যাকটিসের ল্যাকিংসের কারণে আমাদের ক্ষতিটা হতে পারে। খারাপ খেলার অনেক অজুহাত থাকলেও নিজেদের ব্যর্থতা মেনে নিয়েছেন কোচিং স্টাফরা। আগামী মৌসুমেই প্রথম স্তরে ফিরে আসতে দৃঢ় প্রতিজ্ঞ তারা।
সবাই একটা খারাপ সময় যায় খুব ভালো করতে করতে। আমাদের এরকম একটা, আমরা যখন কন্টিনিউ ভালো করছিলাম, একটা হয়তো আমার 8 বছর ধরে আমি আছি এবং একটা সময় মনে হচ্ছিল একটা সময় আসতেই পারে একটা সিজনে, কিন্তু এত খারাপ হবে কেউ চিন্তা করেনি। এর মেন কারণটাই হচ্ছে ব্যাটসম্যানদের ব্যর্থতা। তবে জাতীয় লিগে টিম গঠন থেকে সবকিছুই করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তাই টিমের এই ব্যর্থতার দায় নিতে নারাজ খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তা। আমাদের তো গতবার রাজ্জাক ছিল, রাজ্জাকের জায়গাটা আমরা সাবস্টিটিউট কোনো লেফট হ্যান্ড স্পিনার পাইনি। সেই কারণে যে আমাদের যারা সোহেল বা অন্য যাদের দিয়ে আমরা আশা করেছিলাম তাদের কাছ থেকে আমরা আশানুরূপ ফল পাইনি। প্লেয়ার কোন 16 জন খেলবে, 16 জনও ঠিক করে দেয় ক্রিকেট বোর্ড। এইখানে আমাদের হাতে কিছুই নাই, এই জন্য আমরা কিছুই করতে পারবো না, আর এর দায় দায়িত্ব আমাদের না। জাতীয় ক্রিকেট লিগের চলতি আসরের শেষ রাউন্ডে খুলনা বিভাগকে 179 রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঢাকা বিভাগ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। বেগম জিয়ার সুস্থতা কামনায় মসজিদে দোয়া, আইন নয় বিদেশে চিকিৎসার বাধা সরকার, অভিযোগ বিএনপির। অসুস্থতা নিয়ে রাজনীতি করছে দলটি, পাল্টা জবাব আওয়ামী লীগের। টাকার বিনিময়ে ভর্তি আর চাকরির পরীক্ষা দেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা, পাল্টে ফেলেন ছবি স্বাক্ষর। আটকের পর জামিনে বেরিয়ে আবারও জড়ান অপরাধে। 2 বছর পর বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলার রায় কাল। আসামিদের সর্বোচ্চ সাজা ফাঁসি চান বাবা মা, 25 জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ দাবি রাষ্ট্রপক্ষের। এবং কন্টেইনার চুরি বন্ধে চট্টগ্রাম বন্দরে চালু হচ্ছে ইলেকট্রনিক ডেলিভারি অর্ডার সিস্টেম। ডিসেম্বরেই কার্যকর, বাংলাদেশ ব্যাংক সম্পৃক্ত না হলে ভেস্তে যাওয়ার শঙ্কা। এই ছিল ভোরের সময়, সঙ্গেই থাকুন সময়।